হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজকে আমরা পড়ব ফাইলাম আর্থ্রোপোডা এনসিইআরটি থেকে। ক্লাস 11 এনসিইআরটি থেকে আমরা পড়ব ফাইলাম আর্থ্রোপোডা। তো যে সমস্ত বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস রয়েছে যাদের কোনো অসুবিধে যাতে না হয়, কারণ এনসিইআরটি যে বইটা রয়েছে সেটা তো ইংলিশ মিডিয়ামে রয়েছে, তো তাদের বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসের যাতে কোনো অসুবিধে না হয় সেজন্য আমরা এনসিইআরটির বইটা প্রত্যেকটা লাইন বাংলাতে বুঝে নেব, প্রত্যেকটা লাইনের মিনিং করে নেবো, মানে করে নেবো এবং বুঝে নেবো যাতে করে, আর এক্সপ্লেনও করে নেবো যাতে করে কোনো অসুবিধে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের যাতে না হয়। মার্কেটে কিন্তু এনসিইআরটির যে বইটা রয়েছে তার বাংলা ভার্সনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তবুও কিন্তু আমরা ইংলিশ মিডিয়ামটা পড়বো এই কারণেই যাতে করে আমরা বায়োলজির যে টার্মিনোলজিগুলো রয়েছে, যে ওয়ার্ডগুলো রয়েছে বায়োলজিতে যেটা ইংলিশে ইউজ করা হয়, সেগুলো কিন্তু আমরা যাতে করে খুব সহজে শিখতে এবং জানতে পারি। কারণ ফিউচারে তো এই যে টার্মিনোলজি, বায়োলজি যে টার্মিনোলজি, সেগুলো কিন্তু আমাদের তো লাগবেই। সেজন্যে আমরা শুরু থেকেই কিন্তু ইংলিশে বুঝে নেওয়ার চেষ্টা করব, ইংলিশের যে বইটা রয়েছে সেটার মানে করে বুঝে নেওয়ার চেষ্টা করব যাতে করে পরবর্তীতে আমাদের কোনো অসুবিধে না হয়। এছাড়া এই যে ফাইলাম আর্থ্রোপোডাটা আজকে আমরা পড়ব, সেই ফাইলাম আর্থ্রোপোডার কিন্তু আমি অলরেডি যে 4টে পার্টের ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি, যেটা হচ্ছে পুরোপুরি যেগুলো উদাহরণ রয়েছে, যেগুলো এখানে যে এনসিইআরটির যে প্রত্যেকটা লাইন রয়েছে সেই প্রত্যেকটা লাইনের ওপর বেস করেই কিন্তু ভিডিওগুলো বানানো রয়েছে। এদের জেনারেল ক্যারেক্টার্স, এদের যে ইম্পর্টেন্ট এক্সাম্পল, এদের ছোট্ট একটা ক্লাসিফিকেশান এই জন্যই আমরা পড়ি যাতে করে এদের যে এক্সাম্পলগুলো রয়েছে, এদের যে ক্যারেক্টার্সগুলো রয়েছে সেগুলো একটা ফ্রেমের মধ্যে থাকে এবং আমাদের মনে রাখতে এবং কনসেপ্টটা বুঝে নিতে কিন্তু খুবই যাতে করে সুবিধে হয়। ক্লাসিফিকেশান কিন্তু এক্সামিনেশনে আসে না, তবুও আমরা ছোট করে ক্লাসিফিকেশান পড়ে রাখি, যেটা কিন্তু আমাদের খুবই বুঝতে কিন্তু আমাদের সহজ হয় এবং বিষয়টা বুঝতে এবং মনে রাখতে সহজ হয়। তো আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এনসিইআরটি থেকে পড়ে নিচ্ছি সরাসরি, কারণ এক্সামিনেশনে, নিট এক্সামিনেশনে যে কোয়েশ্চেনটা আসে তার 90% কিন্তু আসে এনসিইআরটি থেকে। এবং যে বোর্ড এক্সামিনেশন যারা রয়েছে, সিবিএসসি বোর্ডের যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু, যারা সিবিএসসি বোর্ডে রয়েছে তাদেরও কিন্তু এটা খুবই উপযোগী হতে পারে। তো আমরা প্রত্যেকটা লাইন আমরা পড়ে নেব এবং বুঝে নেব। তো প্রথম যে লাইনটা বলছে সেটা বলছে, দিস ইজ দ্য লার্জেস্ট ফাইলাম অফ অ্যানিমেলিয়া হুইচ ইনক্লুডস ইনসেক্ট। তাহলে কি হচ্ছে যে এইটাই হচ্ছে লার্জেস্ট ফাইলাম। এটা হচ্ছে আমাদের অ্যানিমালের যত নোন স্পিসিস আছে, যত অ্যানিমাল আমরা জানি, সেই অ্যানিমালের 80% কিন্তু এই ফাইলাম থেকে বিলং করে। 80% অ্যানিমাল কিন্তু এই ফাইলাম থেকে বিলং করে। ওভার 2/3 অফ অল নেমড স্পিসিস অন আর্থ আর আর্থ্রোপোড। তাহলে কি হচ্ছে, 2/3 যারা রয়েছে, যত আমরা অ্যানিমালকে জানি তাদের 2/3ই হচ্ছে কিন্তু এই আর্থ্রোপোড ফাইলাম থেকে কিন্তু তারা এই আর্থ্রোপোড ফাইলাম থেকে বিলং করছে, অর্থাৎ এই আর্থ্রোপোড ফাইলামের মধ্যেই তারা কিন্তু পড়ছে। এরপর হচ্ছে যে কি, দে হ্যাভ অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে এদের বডি অর্গানাইজেশন কি? বডি অর্গানাইজেশন কথার অর্থ হচ্ছে কি, যে কি বা আমরা শুরু থেকেই আমরা কি পড়েছি, যে ফাইলামটা আমরা পড়েছি, যে প্রোটোজোয়া থেকে কি পড়েছি, যে প্রোটোজোয়া কি ছিল, একটা সিঙ্গেল সেল, তাদের যে অর্গানাইজেশন ছিল সেটা হচ্ছে সেলুলার লেভেল, অর্থাৎ একটা সেলের মধ্যেই তাদের সমস্ত কিছু যে ফাংশনসগুলো তাদের পারফর্ম করতে হতো। তো তারা ছিল সেলুলার লেভেল। এভাবে সেলুলার লেভেল থেকে সেলুলার লেভেল, যেটা আমরা পরিফেরাতে দেখেছি, তারপরে টিস্যু লেভেল, তারপরে সেল টিস্যু লেভেল, তারপর টিস্যু লেভেল, এইভাবে চলতে চলতে কী হয়েছে যে অর্গান লেভেল অফ অর্গানাইজেশনে পৌঁছেছে। তো এদের পৌঁছেছে অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন এই অর্গান সিস্টেম লেভেলে পৌঁছেছে। তো এটা হচ্ছে হাইয়ার যে লেভেল, যেটা অর্গান, যেটা হচ্ছে বডি অর্গানাইজেশনের যে লেভেলটা, সেটা কিন্তু এখানে অ্যাচিভ হয়ে গেছে। তাহলে এদের যে অর্গানাইজেশনটা হচ্ছে সেটা হচ্ছে কি, অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। এটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, আগেই আমরা বলেছি যেটা হচ্ছে কি এনসিইআরটির প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এদের বডি অর্গানাইজেশন হলো অর্গান সিস্টেম লেভেল। তাহলে অর্গান সিস্টেম লেভেলটা কি আমরা বুঝতে পারলাম, যে কি হয়, সেল টিস্যু গঠন করে, আবার টিস্যু কি হয়, পরস্পরের সাথে কোঅর্ডিনেশন করে অর্গান গঠন করে। আর অর্গান, প্রত্যেকটা অর্গান তাদের নিজস্ব কিন্তু তাদের যে ফাংশন সেটা কিন্তু পারফর্ম করে। প্রত্যেকটা অর্গানের নিজস্ব ফাংশন রয়েছে, সেটা হচ্ছে অর্গান পারফর্ম করে।
পরের লাইন বলছে যে দে আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। তো সিমেট্রি সম্বন্ধে আমরা আগে অনেকবার আলোচনা করছি, আরেকবারও আমরা আলোচনা করে নেব, যেটা হচ্ছে বডির যে সিমেট্রি কাকে বলে, যে এদের হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, যেটা হিউম্যান বিং অর্থাৎ আমাদের ক্ষেত্রেও, মানুষের ক্ষেত্রেও বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায়। বাইল্যাটারাল সিমেট্রি কি, যেটা হচ্ছে কি যে বডিকে যদি লংগিটিউডিনাল সেকশনে কাটা হয়, এটা যদি এদের বডি হয়, কোনো অ্যানিমালের বডি যদি হয়, এটা আমরা যদি সাপোজ এটা ধরে নিই, তাহলে কি হয়, এটাকে যদি লংগিটিউডিনাল সেকশনে কাটি তাহলে একটা কি পাবো, রাইট লেফট দুটো ইকুয়াল পোর্শন আমরা পাবো। তো এই ধরনের সিমেট্রিকে বলা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আর্থ্রোপোডের ছবি রয়েছে, মানে কি দেখতে পাচ্ছি, একটা বাটারফ্লাই, প্রজাপতি। একে যদি আমরা লংগিটিউডিনাল সেকশনে কাটি তাহলে আমরা কি পাবো, কাটাটা ঠিকঠাক হলো না, লংগিটিউডিনাল সেকশনে এইভাবে যদি আমরা কাটি তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদিকেও যেটা আছে এদিকেও সেটা আছে, রাইট অ্যান্ড লেফট দুটো ইকুয়াল পোর্শন আমরা পাবো। তো এটাকেই বলা হচ্ছে যে বাইল্যাটারাল সিমেট্রি। এরপরে হচ্ছে কি যে বডি হচ্ছে এদের ট্রিপ্লোব্লাস্টিক, অবশ্যই মনে রাখতে হবে ট্রিপ্লোব্লাস্টিক, যে এদের যে জার্ম লেয়ার সেটা কিন্তু এদের আগের ফাইলামে কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। তো এদের ক্ষেত্রে অবশ্যই সেটা থাকবে যে বডি ট্রিপ্লোব্লাস্টিক হবে। ট্রিপ্লোব্লাস্টিক কথার অর্থ কি, যে এদের যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় যে তিনটে জার্ম লেয়ার থাকে, যেটা হচ্ছে বাইরের দিক থেকে ভেতরের দিক, কী একটোডাম, একটোডাম, মেসোডাম এবং এন্ডোডাম। তাহলে বাইরে থাকছে একটোডাম, ভেতরে থাকছে মেসোডাম এবং শেষে থাকছে এন্ডোডাম। তাহলে এই তিনটে লেয়ার থাকবে, এদের তিনটে জার্ম লেয়ার থাকবে এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময়। তো এই জন্য এদেরকে বলা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে ট্রিপ্লোব্লাস্টিক, সেগমেন্টেড অ্যান্ড সিলোমেট অ্যানিমালস। তাহলে এদের যে বডি হবে যেটা হচ্ছে সেগমেন্টেড হবে। আমরা কি যে বডির যে সেগমেন্টেশন, ট্রু সেগমেন্টেশন কোন ফাইলামে আমরা পড়েছি, যেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডা থেকে কি শুরু হয়েছে, যে ট্রু সেগমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি। খুবই অ্যানিলিডার ক্ষেত্রেও কিন্তু সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে ট্রু সেগমেন্টেশন কোথা থেকে শুরু হচ্ছে, তো সেটা হচ্ছে অ্যানিলিডা থেকে শুরু হচ্ছে। তারপর ট্রু সিলোম কোথা থেকে শুরু হচ্ছে, সেটাও কিন্তু অ্যানিলিডা থেকে শুরু হয়েছিল। এদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এদেরও ট্রু সিলোম রয়েছে এবং এদের বডিও হচ্ছে কিন্তু সেগমেন্টেড। তো এদের যে সিলোম, এদের ক্ষেত্রে যে সিলোম সেটা কিন্তু একটু অন্য ধরনের। এদের ক্ষেত্রে সিলোমটা রিডিউস হয়ে যায় আর রিপ্লেসড বাই হিমোসিল ক্যাভিটি দ্বারা রিপ্লেস হয়ে যায়। আর হিমোসিল ক্যাভিটির মধ্যে কি থাকে, এদের যে ব্লাড অর্থাৎ হিমোলিম্ফ এদের মধ্যে থাকে। তো আমি আগের ভিডিওতে এগুলো সমস্ত ডিটেলসে আলোচনা করেছি, হিমোলিম্ফ কি, হিমোসিল কি, সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো, সেখান থেকে খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে। আর এইটা হচ্ছে এনসিইআরটিটা হচ্ছে একদম ওই বিষয়গুলোরই একদম যেটাকে বলা হয় বিষয়গুলোরই নির্যাস যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এনসিইআরটি। আর ইলাবোরেট করেও কিন্তু আমাদেরকে পড়তে হয়, ইলাবোরেট করে পড়লে কিন্তু আমাদের অনেক বিষয়টা কিন্তু মনে থাকে। তো আগের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তারপর হচ্ছে কি বললাম, যে এদের যে সিলোম সেটা হচ্ছে রিপ্লেসড বাই হিমোসিল ক্যাভিটি কি, যেটা হচ্ছে হিমোসিল ক্যাভিটি, যেটা হচ্ছে যেখানে হচ্ছে কি এদের যে সংবহন তন্ত্র এই হিমোসিল ক্যাভিটিতে উন্মুক্ত হয়। এদের যে ব্লাড হিমোলিম্ফ এই হিমোসিল ক্যাভিটির মধ্যে থাকে। আর এদের যে সিলোমটা সেটা হচ্ছে রিডিউস হয়ে যায় এবং এদের বডির যে পোস্টেরিয়ার পার্ট অর্থাৎ বডির যে পিছনের দিকে অংশ, সেখানে কিন্তু ছোট্ট সিলোম হিসেবে বর্তমান থাকে, যেটা এই সিলোমের মধ্যে কি থাকে, এদের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ওই রিডিউসড সিলোমের মধ্যে বর্তমান থাকে। এরপর হচ্ছে যে বলছে যে দ্য বডি অফ আর্থ্রোপোডস, বলছে যে দ্য বডি অফ আর্থ্রোপোড ইজ কাভার্ড বাই কাইটিনাস এক্সোস্কেলিটন। তাহলে অবশ্যই আমরা কি করব, আগের যে ফাইলাম রয়েছে তার সাথে কিন্তু আমরা রিলেট করে কিন্তু পড়বো। অ্যানিলিডদের ক্ষেত্রে কি ছিল, তাদের বডি ছিল কিউটিক্যাল দ্বারা, ডেড কিউটিক্যাল দ্বারা নির্মিত ছিল, কিন্তু তাদের কিউটিক্যালে কিন্তু কাইটিন ছিল না। তাদের কিউটিক্যালে কি ছিল, কাইটিন ছিল না। কিন্তু আর্থ্রোপোডদের যে বডি, যে কাভারিং, যেটা কিউটিক্যাল, সেটা হচ্ছে কিন্তু কাইটিন নির্মিত এদের কিউটিক্যাল এদের ক্ষেত্রে দেখা যায়। এরপর হচ্ছে কি যে এদের যে বডিটার ডিভিজেবল, বডিটা হচ্ছে বিভক্ত। বিভিন্ন ইনসেক্টের ক্ষেত্রে, ক্রাস্টেশিয়ান্সদের ক্ষেত্রে এই যে বডির যে সেগমেন্টেশনটা একটু বিভিন্নতা কিন্তু লক্ষ্য করা যায়। যেমন ইনসেক্টদের ক্ষেত্রে কি হচ্ছে, যে ইনসেক্টদের ক্ষেত্রে হচ্ছে the body consists of head, thorax and abdomen. তো এইখানে আমরা যদি এই গ্রাসহপার, এই লোকাসটা এর যদি ডায়াগ্রামটা, এর যে ছবিটা, ইমেজটা আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পারবো, যে এখানে একটা দেখতে পাবো হেড দেখতে পাবো,
হেড, তারপরে যে তিনটে খণ্ডক আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এদের থোরাক্স, আর এদের প্রায় 10টা খণ্ডক নিয়ে তৈরি হয় এদের অ্যাবডোমেন। তাহলে প্রথম যে দেহ মস্তক, যেটা মস্তকটা হচ্ছে এমব্রায়োনিক যে ডেভেলপমেন্টের সময় এদের মস্তকটা কিন্তু 6টা সেগমেন্ট থাকে। তো সেই 6টা সেগমেন্ট ফিউজ হয়ে এদের হেড গঠন করে, কিন্তু হেডের মধ্যে সেই সেগমেন্টেশনটা কিন্তু লক্ষ্য করা যায় না, কিন্তু এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় কিন্তু এদের হেডটা 6টা সেগমেন্ট থাকে এবং সেটা কিন্তু ফিউজ হয়ে এদের হেড গঠন করে। তারপরে হচ্ছে এদের থোরাক্স, এটা ইনসেক্টের ক্ষেত্রে কিন্তু হেড, থোরাক্স, অ্যাবডোমেন একদম পরিষ্কারভাবে কিন্তু বোঝা যায়। তারপরে হচ্ছে অ্যাবডোমেন, যেটা হচ্ছে প্রায় 10টা খণ্ডক দ্বারা কিন্তু এদের অ্যাবডোমেন গঠিত। কিন্তু বেশ কিছু ক্রাস্টেশিয়ান্স রয়েছে। ক্রাস্টেশিয়ান্সদের ক্ষেত্রে যেমন হচ্ছে যেটা হচ্ছে প্রন, যেটাকে বলা হচ্ছে চিংড়ি। ক্রাস্টেশিয়ান্সদের ক্ষেত্রে যেমন কি হয়, ক্রাস্টেশিয়ান্সদের ক্ষেত্রে বডি কি হচ্ছে, সেখানে কিন্তু সেফালোথোরাক্স গঠন হচ্ছে, অর্থাৎ হেড এবং থোরাক্স দুটো কিন্তু ফিউজ হয়ে সেফালোথোরাক্স গঠন করছে, সেখানে কিন্তু কোনো নেক থাকছে না, হেড এবং থোরাক্স সেখানে ফিউজ হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে যাব পরের লাইনে। পরের লাইনে এখানে কি বলেছে, এই লাইনটা আমরা কি পড়লাম, যে দ্য বডি কনসিস্ট অফ হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন। তারপরে হচ্ছে যে দে হ্যাভ জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, এই আর্থ্রোপোডার যেটা হচ্ছে একদম স্ট্রাইকিং ক্যারেক্টার, যেটা হচ্ছে জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। অবশ্যই জয়েন্টেড অ্যাপেন্ডেজেস তো বলবোই, অবশ্যই জয়েন্টেড অ্যাপেন্ডেজেস, কিন্তু এক্সটার্নালি এখানে যেটা পয়েন্টটা বলা হয় নেই, যেটা হচ্ছে এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। জয়েন্টেড অ্যাপেন্ডেজেস তো আমাদেরও রয়েছে, আমাদের যে অ্যাপেন্ডেজেস, আমাদের হাত পা কি সেটা কিন্তু জয়েন্টেড, কিন্তু আমরা আর্থ্রোপোড না। আমাদের যে জয়েন্ট, যে অ্যাপেন্ডেজেসের যে জয়েন্টগুলো, সেগুলো কিন্তু কাভার্ড, সেগুলো কিন্তু আচ্ছাদিত রয়েছে, আমাদের ত্বক দ্বারা আচ্ছাদিত রয়েছে, এবং সেগুলো হচ্ছে কি ইন্টারনালি জয়েন্টেড। কিন্তু এদের ক্ষেত্রে হচ্ছে অ্যাপেন্ডেজেস এক্সটার্নালি জয়েন্টেড, এদের জয়েন্টগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায়, তাই এদের যে জয়েন্ট সেটা হচ্ছে অ্যাপেন্ডেজেস হচ্ছে এক্সটার্নালি জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। তাহলে আর্থ্রোপোডা যে নামটা এসেছে সেটা কিন্তু কোথা থেকে এসেছে, এই জয়েন্টেড অ্যাপেন্ডেজেস থাকার জন্যই এসেছে। যেটা হচ্ছে আর্থোস কথাটা হচ্ছে জয়েন্ট, আর পোডা কথাটা হচ্ছে পা, যেটা অ্যাপেন্ডেজেস। তাহলে আর্থ্রোপোডা যে ওয়ার্ডটা সেটা এসেছে কি, যে এই ওয়ার্ডটা এসেছে আর্থোস এবং পোডা, এই দুটো শব্দ থেকে আর্থ্রোপোডা এই ওয়ার্ডটা এসেছে। এরপর হচ্ছে রেসপিরেটরি অর্গান। রেসপিরেটরি অর্গান কি হচ্ছে, এদের রেসপিরেটরি অর্গান যেটা হচ্ছে কি রেসপিরেটরি অর্গান দেখা যায়। আর্থ্রোপোডা যেহেতু একটা বিশাল বড় একটা যেহেতু ফাইলাম, তো এদের বিভিন্ন ধরনের কিন্তু অর্গ্যানিজম এর মধ্যে পড়ছে। কিছু অর্গ্যানিজম থাকছে কি হচ্ছে, কিছু অর্গ্যানিজম কি হচ্ছে, এদের কিছু অর্গ্যানিজম হচ্ছে বিভিন্ন, এদের কি হয়, এদের যে বিভিন্ন হ্যাবিটেটে এরা থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন হ্যাবিটেটে পাওয়া যায়। অ্যাকোয়াটিক হ্যাবিটেটে থাকে, তারপর টেরিস্ট্রিয়াল হ্যাবিটেও এদের পাওয়া যায়, আবার ফ্রেশ ওয়াটার মেরাইনেও এদের যে ভাগ, অ্যাকোয়াটিকের যে ভাগ, যেটা ফ্রেশ ওয়াটার মেরাইন, তো দুটো অ্যাকোয়াটিক মিডিয়ামে এদেরকে পাওয়া যায়। তো এদের বিভিন্ন জায়গায় থাকার জন্য এদের খাদ্য গ্রহণের পদ্ধতি, এদের যে এদের যে রেসপিরেশন, এক্সক্রিশন, এদের যে সিস্টেমগুলো, এদের যে অর্গানগুলো, এদের মধ্যেও কিন্তু বিভিন্নতা লক্ষ্য করা যায়। এদের যে মাউথ পার্ট, এদের ফিডিং হ্যাবিটের ওপর ডিপেন্ড করে কিন্তু এদের বিভিন্নতা লক্ষ্য করা যায়। তো এদের যে রেসপিরেটরি অর্গান রয়েছে, যেমন যারা হচ্ছে টেরিস্ট্রিয়াল আর্থ্রোপোড, তাদের ক্ষেত্রে কি দেখা যাবে, যে লাংস দেখা যাবে, যেমন বুক লাংস দেখা যাবে, যেটা হচ্ছে কি দেখা যায়, কাদের ক্ষেত্রে দেখা যায়, অ্যারাকনিডাদের ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে স্পাইডারের ক্ষেত্রে বুকলাং দেখা যায়। তাহলে বুকলাং কাদের ক্ষেত্রে, রেসপিরেটরি অর্গান কি হচ্ছে, রেসপিরেটরি অর্গান হচ্ছে কি গিলস, গিলসও থাকছে, বুক গিলস থাকছে, বুক লাংস থাকছে, ট্রাকিয়াল সিস্টেম থাকছে। তাহলে এই বুক গিল কার ক্ষেত্রে থাকবে, যারা অ্যাকোয়াটিক, যারা তাদের ক্ষেত্রে বুক গিল থাকবে। যেমন আমরা জানি যে বুক গিল থাকে লিমিউলাসের ক্ষেত্রে, যেটা হচ্ছে কিং ক্র্যাব, যেটাকে হর্ষ ক্র্যাবও বলা হয়, সেটা হচ্ছে বুক গিল দেখা যাচ্ছে হর্ষ ক্র্যাবের ক্ষেত্রে, লিমিউলাস পলিফিমাসের ক্ষেত্রে। বুক লাংস কার ক্ষেত্রে দেখা যাবে, বুক লাংস দেখা যাবে যারা হচ্ছে টেরিস্ট্রিয়াল ফর্ম, বুকলাং দেখা যাবে অ্যারাকনিডের ক্ষেত্রে, যেটা হচ্ছে স্করপিয়নের ক্ষেত্রেও দেখা যাবে, স্পাইডারের ক্ষেত্রেও বুকলাং দেখা যাবে। আর গিলস যারা অ্যাকোয়াটিক ফর্ম, তাদের ক্ষেত্রে গিলস দেখা যাবে, আর বুক গিলস তো বললাম দেখা হচ্ছে লিমিউলাস পলিফিমাসের ক্ষেত্রে। আবার ট্রাকিয়াল সিস্টেম, ইনসেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রাকিয়াল সিস্টেম। যেমন ইনসেক্ট কারা, যেমন ককরোচ, তারপরে হচ্ছে এখানে যেটা হচ্ছে প্রজাপতি,
মস্কিটো, এরা এরা হচ্ছে সমস্ত ইনসেক্ট। তো ইনসেক্টদের ক্ষেত্রে যেটা হচ্ছে ট্রাকেল সিস্টেম। তো এই সিস্টেমগুলো কিন্তু সবই ইলাবোরেট করে কিন্তু আমরা আলোচনা করেছি ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে, যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে এই সিস্টেমগুলো খুব সুন্দরভাবে বুঝে নিতে। এরপরে হচ্ছে যে এদের হেডে যে সেন্সরি অর্গানগুলো থাকে, এদের হেডের মধ্যে কিছু সেন্সরি অর্গান থাকে। এদের ক্ষেত্রে কি হয়, হেড কিন্তু ডিস্টিংক্ট। আগের যে ফাইলামের, যেমন আগের ফাইলাম যেটা ছিল অ্যানিলিডা, অ্যানিলিডার ক্ষেত্রে লিচ, আর্থওয়ার্ম, এদের ক্ষেত্রে কিন্তু হেড ডিস্টিংক্ট ছিল না। নেরিসের ক্ষেত্রে যদিও বা হেড একটু মানে সেন্সরি অর্গান ছিল, যাদের যে প্রথম যে বডি যে সেগমেন্ট, প্রথম যে মেটামিয়ার, সেখানে কিন্তু কিছু সেন্সরি অর্গান আই স্পট ইত্যাদি লক্ষ্য করা গেছে। কিন্তু এদের ক্ষেত্রে যেমন লিচ এবং আর্থওয়ার্মের ক্ষেত্রে ডিস্টিংক্ট হেড কিন্তু একদমই বোঝা যায়নি। কিন্তু এই ফাইলামে কিন্তু যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিস্টিংক্ট হেড একদম পরিষ্কারভাবে কিন্তু বোঝা যায়, যেটা হচ্ছে এই ফাইলাম থেকেই শুরু হচ্ছে। যে ডিস্টিংক্ট হেড এই ফাইলাম থেকে পরিষ্কারভাবে বোঝা যায়, এবং হেডে কিন্তু বেশ কিছু সেন্সরি অর্গ্যান থাকে। তাহলে কী কী সেন্সরি অর্গ্যান থাকছে? সেন্সরি অর্গ্যানস লাইক অ্যান্টিনা থাকছে, অ্যান্টিনা আইজ, কম্পাউন্ড অ্যান্ড সিম্পল। স্ট্যাটোসিস্ট যেটা হচ্ছে ব্যালেন্সিং অর্গান, যে সমস্ত হচ্ছে অ্যাকোয়াটিক যে সমস্ত ফর্মস রয়েছে তাদের ক্ষেত্রে স্ট্যাটোসিস্ট দেখা যায়। এবার হচ্ছে কম্পাউন্ড আই আর সিম্পল আই, যে সমস্ত যেমন হচ্ছে চিংড়ির ক্ষেত্রে কম্পাউন্ড আই দেখা যায়। কম্পাউন্ড আইয়ের যে এক একটা ইউনিট, সেটাকে বলা হচ্ছে ওমাটিডিয়াম। এই ওমাটিডিয়াম দিয়ে কিন্তু এরকম লম্বা লম্বা ইউনিট থাকে ওমাটিডিয়াম, সেই ওমাটিডিয়াম দিয়ে কিন্তু এদের কম্পাউন্ড আই তৈরি হয়। তাহলে কম্পাউন্ড আইয়ের যে প্রত্যেকটা যে ছোট ইউনিট, সেটা হচ্ছে কিন্তু ওমাটিডিয়াম। নামটা হচ্ছে ওমাটিডিয়াম খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা কিন্তু একদম সরাসরি কোয়েশ্চেন কিন্তু এসেছে। এখানে কিন্তু ওমাটিডিয়ামের নাম কিন্তু বলা নেই, কিন্তু নিটের এক্সামিনেশনে কিন্তু ওমাটিডিয়াম দিয়ে কিন্তু কোয়েশ্চেন এসেছে। তো শুধুমাত্র যে এই এনসিআরটি পড়লেই যে সমস্ত আনসার করা যাবে সেটাও কিন্তু না, আমাদেরকে কিন্তু ইলাবোরেট করেও কিন্তু পড়ে নিতে হবে। তাহলে কম্পাউন্ড আয়ের ইউনিট আমরা কি পড়লাম, যেটা হচ্ছে ওমাটিডিয়াম। আর স্ট্যাটোসিস্ট এদের ব্যালেন্সিং অর্গান, যেটা হচ্ছে অ্যাকোয়াটিক ফর্মসে যে সমস্ত আর্থ্রোপোড রয়েছে অ্যাকোয়াটিক ফর্মস, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্যাটোসিস্ট দেখা যায়। এরপরে হচ্ছে এক্সক্রিশন। তাহলে এক্সক্রিশনও কিন্তু এদের যে ক্লাস ওয়াইজ কিন্তু এক্সক্রিটরি অর্গানেরও কিন্তু ভাগ দেখা যায়। যেমন হচ্ছে কি যে সমস্ত অ্যাকোয়াটিক যে সমস্ত ইনসেক্ট রয়েছে, যে সমস্ত ইনসেক্ট যারা রয়েছে, ইনসেক্টদের ক্ষেত্রে কি হচ্ছে যে ম্যালপিজিয়ান টিউবুলস দেখা যায়। ইনসেক্টের যার ক্ষেত্রে ম্যালপিজিয়ান টিউবুলস এদের এক্সক্রিটরি অর্গান, যেটা হচ্ছে ইনসেক্টার ক্যারেক্টার, ক্লাস ইনসেক্টার ক্যারেক্টার ম্যালপিজিয়ান টিউবুলস। ম্যালপিজিয়ান টিউবুলস কী হয়? ম্যালপিজিয়ান টিউবুলস হচ্ছে এদের যে হাইন্ড গাট এবং মিড গাটের সংযোগস্থলে কতগুলো যে ব্লাইন্ড যে নালিকাকার কতগুলো টিউবুলস থাকে, কতগুলো ব্লাইন্ড টিউবুল থাকে, সেগুলোকে বলা হচ্ছে ম্যালপিজিয়ান টিউবুল। এরা হচ্ছে এক্সক্রিশনে হেল্প করে ইনসেক্টদের। আবার যারা কিছু অ্যারাকনিডা থাকে, যে অ্যারাকনিডা যেমন হচ্ছে এই স্করপিয়ার ক্ষেত্রে যে এদের এক্সক্রিটরি অর্গান, সেটা হচ্ছে কি কক্সাল গ্ল্যান্ড। এদের কক্সাতে বর্তমান থাকে, অর্থাৎ যে এখানে এদের যে অ্যাপেন্ডেজেস যেখানে বডির সাথে যুক্ত হচ্ছে সেখানে কক্সা তৈরি হচ্ছে, কক্সাতে কিন্তু এদের কক্সাল গ্ল্যান্ড বর্তমান থাকে, যেটা হচ্ছে এদের এক্সক্রিটরি অর্গান। আবার যেটা হচ্ছে চিংড়ির ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, চিংড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে গ্রিন গ্ল্যান্ড, যেটা হচ্ছে এদের অ্যান্টিনারি গ্ল্যান্ড। অ্যান্টিনার বেসেতে এদের গ্রিন গ্ল্যান্ড বা অ্যান্টিনারি গ্ল্যান্ড বর্তমান থাকে, যেটা হচ্ছে এদের এক্সক্রিটরি অর্গান হিসাবে কাজ করে। এরপরে আমরা এক্সক্রিটরি অর্গান জানলাম। এখানে কিন্তু শুধুমাত্র ম্যালপিজিয়ান টিউবুলসের কথা বলা রয়েছে। শুধুমাত্র ম্যালপিজিয়ান টিউবুলই কিন্তু এদের কিন্তু এক্সক্রিটরি অর্গান নয়, বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে এদের বিভিন্ন এক্সক্রিটরি অর্গান কিন্তু দেখা যায়। কি বললাম, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কক্সাল গ্ল্যান্ড, ম্যালপিজিয়ান টিউবুলস, আর যেটা হচ্ছে গ্রিন গ্ল্যান্ড বা অ্যান্টিনারি গ্ল্যান্ডও কিন্তু এদের খুবই গুরুত্বপূর্ণ এক্সক্রিটরি অর্গান হিসাবে কাজ করে। এরপরে আমরা পরের লাইনে চলে যাব। পরের লাইন যেটা বলছে দে আর মোস্টলি ডায়াসিয়াস। ডায়াসিয়াস কথার অর্থ হচ্ছে কি, যে এদের সেক্সেস সেপারেট, অর্থাৎ মেল ফিমেল সেপারেট, অর্থাৎ মেল বডিতে স্পার্ম তৈরি হয়, ফিমেল বডিতে ওভা তৈরি হয়, এরা হচ্ছে ডায়াসিয়াস। আগের যে ফাইলাম আমরা অ্যানিলিডাতে কি পড়েছি, যে যেটা লিচ,
আর্থওয়ার্ম, এরা হচ্ছে হার্মাপ্রোডাইট। হার্মাপ্রোডাইট কথাটার অর্থ হচ্ছে কি যে উভয়লিঙ্গ বা মোনোসিয়াস, একই বডিতে স্পার্ম এবং ওভা প্রডিউস হয়। কিন্তু নেরিসের ক্ষেত্রে, নেরিস এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যানিলিড, অ্যানিলিডের এক্সাম্পল যেটা হচ্ছে ম্যারাইন একটা অ্যানিলিড, সেটা কিন্তু সেখানে কিন্তু সেক্সেস সেপারেট। তো এখানে কিন্তু সমস্ত ফর্মেই কিন্তু সেক্সেস সেপারেট, কোনো কিন্তু মোনোসিয়াস ফর্ম কিন্তু এদের ক্ষেত্রে এই আর্থ্রোপড ফাইলামের অর্গ্যানিজমের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। এরা প্রত্যেকেই ডায়াসিয়াস, অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু সেক্সেস সেপারেট হয়ে গেছে, অর্থাৎ আলাদা আলাদা বডিতে ওভা এবং স্পার্ম তৈরি হয়। মেল বডিতে স্পার্ম এবং ফিমেল বডিতে ওভা তৈরি হয়। এরপর হচ্ছে যে ফার্টিলাইজেশন ইউজুয়ালি ইন্টারনাল। কিছু কিছু ফর্ম রয়েছে অ্যাকোয়াটিক, যে সমস্ত আর্থ্রোপড রয়েছে, কিছু কিছু অ্যাকোয়াটিক আর্থ্রোপড রয়েছে, তাদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন এক্সটার্নাল হতেও পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ইউজুয়ালি কী হয়, সাধারণভাবে কী হয়, এদের ক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশন ইন্টারনাল, অর্থাৎ বডির ভিতরে এদের ফার্টিলাইজেশন হয়। এরপরে হচ্ছে কি, পরের লাইনটা, দে আর মোস্টলি ওভিপ্যারাস। অর্থাৎ ওভিপ্যারাস কথাটার অর্থ কি, যে ওভিপ্যারাস কথাটার অর্থ হচ্ছে যে এরা ডিম পাড়ে। বেশিরভাগ ক্ষেত্রে কী হচ্ছে, এরা ডিম পাড়ে, অর্থাৎ ফার্টিলাইজেশন হয়ে যাওয়ার পর এরা ডিম পাড়ে এবং ডিম ফুটে এদের যে অফস্প্রিং এদের নির্গত হয়, অর্থাৎ অপত্য এদের তৈরি হয়। এরপর হচ্ছে যে ডেভেলপমেন্ট মে বি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। আমরা জানি যে কোনো প্রাণীর ডেভেলপমেন্টে যদি কোনো লার্ভাল ফর্ম ইনভলভ থাকে, তাহলে তাদের ডেভেলপমেন্টটা হচ্ছে তাহলে তাদের ইনডাইরেক্ট। আর যদি কোনো লার্ভাল ফর্ম ইনভলভ যদি না থাকে, তাহলে হচ্ছে তাদের ডেভেলপমেন্টটা ডাইরেক্ট। এদের ক্ষেত্রে কিছু কিছু ফর্মস রয়েছে যাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট সরাসরি হয়ে যায়, অর্থাৎ ডিম ফুটে কিন্তু এদের যে অ্যাডাল্ট ফর্ম রয়েছে, সেই অ্যাডাল্ট যে অর্গ্যানিজমটা, প্রাপ্তবয়স্ক যে অর্গ্যানিজমটা, তার মতোই কিন্তু এদের যেটা যে ছোট এদের যে নতুন ডিম ফুটে যে অর্গ্যানিজম যেটা বের হয়, সেটা কিন্তু একেবারে অ্যাডাল্টের মতো হয়, কোনো লার্ভা দশা কিন্তু তার মধ্যে ইনভলভ থাকে না। যেমন হিউম্যানদের ক্ষেত্রে কী হয়, কোনো লার্ভা দশা থাকে কি, যে অপত্য তৈরি হয়, তারা কিন্তু পূর্ণাঙ্গ মানুষেরই মতো কিন্তু হয়ে থাকে। তাহলে এখানে কিন্তু লার্ভাল দশা থাকছে না। যেমন হচ্ছে কিছু ফর্মস রয়েছে, যেমন হচ্ছে যেটা হচ্ছে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে ডাইরেক্ট ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে সিলভার ফিশের ক্ষেত্রে দেখা যায়, যেটা হচ্ছে সিলভার ফিশ, যেটা হচ্ছে একটা আর্থ্রোপড। পুরানো বই খাতার মধ্যে সিলভার ফিশ পাওয়া যায়, এটা কিন্তু কোনো ফিশ না, এটা একটা আর্থ্রোপড। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে লেপিসমা সিনেটা। তো এদের ক্ষেত্রে ডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়। আবার ইনডাইরেক্ট যাদের ক্ষেত্রে লার্ভা দশা থাকে, যেমন হচ্ছে প্রজাপতি, সিল্ক মথ, সিল্ক যে ওয়ার্ম, যেটা সিল্ক ওয়ার্ম, তাদের ক্ষেত্রে কিন্তু ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট হয়। এরপরে হচ্ছে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট কিছু ইনসেক্টের কথা একটা বলা রয়েছে, যেটা হচ্ছে ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট অর্থাৎ কি, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বেশ কিছু কিন্তু আর্থ্রোপড রয়েছে। যেমন হচ্ছে কি, যেটা হচ্ছে এপিস ইন্ডিকা, যেটা হচ্ছে কি হানি বি, যেটা হচ্ছে কি রয়্যাল জেলি তৈরি করে, যেটাকে আমরা হানি বলি। এটা হচ্ছে খুবই ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট একটা আর্থ্রোপড। তারপর হচ্ছে বোম্বিক্স মোরি, যেটা হচ্ছে সিল্ক ওয়ার্ম, যেটা সিল্ক প্রডিউস করে। তারপরে হচ্ছে কি ল্যাক্সিফার, যেটা হচ্ছে ল্যাক ইনসেক্ট, যেটা হচ্ছে লাক্ষা তৈরি করে। তো এগুলো সবই হচ্ছে খুবই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিস এরা কিন্তু তৈরি করে। তারপরে হচ্ছে কি ডিজিজ ভেক্টর হিসেবে কাজ করে, যেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। যেমন হচ্ছে ডিজিজ ভেক্টর কি, যেমন হচ্ছে অ্যানোফিলিস, তিনটে মশাই, যেটা হচ্ছে অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস। অ্যানোফিলিস করে কী করে, ম্যালেরিয়া রোগের যে প্লাজমোডিয়াম ভাইভাক্স, আর তাদের কি হয়, এদের ভেক্টর হিসেবে কাজ করে। কিউলেক্স, এডিস। কিউলেক্স কি হচ্ছে, এরা যেমন হচ্ছে এলিফেন্টিয়াসিস, যেটা হচ্ছে মাইক্রোফাইল এরিয়ার যে জীবাণু, তার ভেক্টর হিসেবে কাজ করে। এডিস হচ্ছে ডেঙ্গু ছড়ায়। তো ভেক্টর কাকে বলবো, যে সমস্ত প্রাণীরা কি করে, যে কোনো ডিজিজ কজিং অর্গ্যানিজমের লাইফ সাইকেলের কিছু দশা যখন এই ভেক্টরের যখন ইনসেক্টের শরীরে অতিবাহিত হয় বা অন্য কোনো অ্যানিমেলের শরীরে অতিবাহিত হয়, তখনই তাদেরকে বলা হচ্ছে ভেক্টর। এবার ভেক্টর যেমন, আবার এই আর্থ্রোপডরা কিন্তু আবার ডিজিজ ক্যারিয়ার হিসেবেও কাজ করে। যেমন হচ্ছে কি, যে হাউস ফ্লাই যেগুলো রয়েছে, হাউস ফ্লাই এরা কী করে, সরাসরি বিভিন্ন নোংরা জায়গা থেকে এসে বিভিন্ন ধরনের রোগ কিন্তু এরা ছড়িয়ে দিতে পারে। যেমন বিভিন্ন ধরনের কৃমি জাতীয় কৃমির লার্ভা এরা ছড়িয়ে দিতে পারে, খাবারকে ইনফেক্ট করতে পারে। আবার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, যেমন কলেরা ইত্যাদি, কিন্তু এই সমস্ত রোগের ক্যারিয়ার হিসাবেও কিন্তু কাজ করে আর্থ্রোপড, যেটা হচ্ছে হাউস ফ্লাই। তাহলে ক্যারিয়ার ভেক্টর কি, সেটা আমরা বুঝতে পারলাম যে ক্যারিয়ার হিসেবেও কাজ করছে, আবার ভেক্টর হিসেবেও কাজ করছে। ডিজিজ ভেক্টর, ডিজিজের ক্যারিয়ার।
এরপরে হচ্ছে যে পেস্ট, পেস্ট হচ্ছে পলিফেকাস পেস্ট, যেটা হচ্ছে লোকাসটা, যেটা হচ্ছে আর যেটাকে বলা হয় পঙ্গপাল। এরা হচ্ছে গ্রিগেরিয়াস পেস্ট, অর্থাৎ এরা একসাথে ঝাঁকে ঝাঁকে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি সাধন এরা করে থাকে, যেটা হচ্ছে লোকাসটা বা যেটা হচ্ছে পঙ্গপাল। আর একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে লিভিং ফসিল, কি হচ্ছে, যেটা হচ্ছে লিমিউলাস পলিফিমাস, এই যেটা হচ্ছে কিং ক্রাব, এটাকে হর্ষ ক্রাবও বলা হয়। লিভিং ফসিল এই জন্যই বলা হয় কারণ এদের যে সমসাময়িক জীব, এদের উৎপত্তি হয়েছিল একই সময়ে, কিন্তু সমসাময়িক যে জীব অন্যান্য ছিল তাদের কিন্তু অবলুপ্তি হয়ে গেছে, কিন্তু এরা এখনও পৃথিবীতে বেঁচে আছে সামান্যতম শারীরিক পরিবর্তনের মাধ্যমে বা কোনো শারীরিক পরিবর্তন ছাড়াই কিন্তু এখনও পৃথিবীতে এরা বেঁচে আছে। তো এদেরকে সেজন্যই বলা হচ্ছে লিভিং ফসিল। তো আর্থ্রোপোডের মধ্যে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, লিমিউলাস পলিফিমাস, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা আর্থ্রোপোড, যেটা হচ্ছে লিভিং ফসিল। তাহলে আজকে 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 আমরা এই পর্যন্তই জানলাম, যেটা হচ্ছে তো যে আমরা পুরো ফাইলাম যে আর্থ্রোপোডা, এটা সমস্ত কিছু আমরা কিন্তু শেষ করে নিলাম। এর বাইরে কিন্তু কিছু আসবে না। আমরা প্রত্যেকটা ফাইলাম কি করি, প্রত্যেকটা ফাইলাম কয়েকটা পার্টে এতে জেনারেল ক্যারেক্টার্স পড়ে নিই, সমস্ত সিস্টেম সম্বন্ধে খুবই ডিটেলসে সুন্দরভাবে পড়ে নিই এবং শেষে কি করি, সেই ফাইলামের যে এনসিইআরটি যেটা রয়েছে, এনসিইআরটিতে যেটা রয়েছে সেটা আমরা সরাসরি পড়ে নিই। তাহলে এইভাবে কি হয়, এনসিইআরটি থেকে আমরা পড়লে কি হয়, আগের যেটা আমরা পড়েছি আগের যে ভিডিওগুলোতে পড়েছি সেগুলোতে কি হয়, একটা কুইক রিভিশনও হয়ে যায় এবং পড়াটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে যায় এবং কনসেপ্টটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো আমরা আর্থ্রোপোডে যতটুকু পড়লাম এর বাইরে কিন্তু কিছুই আসবে না। এইগুলো যদি আমরা মনে রাখি, এর বাইরে আসার কিন্তু কোনো কিছুর সম্ভাবনা কিন্তু কম, একেবারে 95% কোয়েশ্চেন, তার থেকেও বেশি যেটা আমরা বলতে পারি, কিন্তু এর বাইরে কিন্তু কিছুই আসবে না আমরা যতটুকু পড়েছি। তো আর্থ্রোপোড এই ফাইলামটা আমরা শেষ করে নিলাম। যখনই আমরা কোনো ফাইলাম শেষ করে নেবো, সেই ফাইলামের ওপর থেকে কী কী সম্ভাব্য কোয়েশ্চেন যেগুলো হতে পারে সেগুলো কিন্তু আমরা একটা সেপারেট ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করে নেব। তো আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সহজে পৌঁছে যায়। থ্যাংক ইউ।